জনাব শেখ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সেক্রেটারি, আর আমার সামনে যারা আছেন, মাই ফ্রেন্ডস, মাই কলিগস, লার্নেড সিনিয়র অ্যান্ড মাই বিলাভেড জুনিয়র, মাই ব্রাদার্স, মাই সিস্টার্স। এটা আমার জন্য সৌভাগ্য যে আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আর আজকে আমাকে সেক্রেটারি সাহেব বলার পরে আমার ভিতরে যে জিনিসটা বেশি কাজ করেছে সেটা হলো যে এই প্যান্ডামিকে অনেককে হারিয়েছি, যাদেরকে আল্লাহ রেখে গিয়েছে এখনো, তাদের সাথে সবার খোঁজ খবর এই একটা ছোট্ট পরিসরে যদি সবার সাথে যারা আসছেন দেখা হয়, তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। তো সময় কম, কারণ এরকম একটা অনুষ্ঠান, বিশেষ করে 164 স্টেটমেন্ট অব দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটা ইদানিং যেটা লক্ষ্য করছি সেটা হলো যে কনফেশন আছে, আর কিছু লাগবে না। তো এর উপরে এই যে বিচার, তো রুল অফ ল এবং ফৌজদারি বিচার, ফৌজদারি মামলায় কিন্তু একটা সবচেয়ে কার্ডিনাল প্রিন্সিপাল যেটা, সেটা হলো যে whenever an accused comes, he shall be presumed charge is proved। কাজেই এই জিনিসটা যে আপনার আর কিছু দরকার নেই, শুধু এটা, তাহলে এই জিনিসটার উপরে নিশ্চয়ই এটা গুরুত্ব বহন করে এবং এটার উপরে সেমিনার বা এটার উপরে আলোচনা যাই বলেন, এটা সময় যদি যতটা বেশি পাওয়া যায় ততটা। আই বেগ পার্ডন, পার্সোনালি আই লাইক টু সে যে কাউকে শিখানোর মতো সেই দুঃসাহস আমি রাখি না, বাট এক্সচেঞ্জ অফ ভিউজ, আমি কিভাবে চিন্তা করি, আমার আরেকজন বন্ধু কিভাবে চিন্তা করেছে, আমার পড়াশোনাটা তার সাথে যদি আমি শেয়ার করি, টু ব্রেনস আর অলওয়েজ ওয়ার্দি দেন ওয়ান। তারপরে অনারেবল মাই লর্ড হিজ এক্সেপশন, উনি আজকে আসছেন। তো আমি এখানে এই পরে যে আজকের কি নোট স্পিচ উনি দিবেন এবং অনেক মূল্যবান বক্তৃতা উনি রাখবেন, অ্যান্ড ইট ইজ এ প্রিভিলেজ ফর মি টু রিমেইন প্রেজেন্ট হেয়ার। তো এটা অভিজাত মানুষের সমাবেশ, তো অভিজাত হোটেলের একটা জিনিস থাকে, সেটা হলো যে ডিনারের আগে স্টার্টার হয়, খাবারটার আগে কিন্তু একটা স্টার্টার দিয়ে শুরু করে। তো আমাকে সেক্রেটারি সাহেব ওই স্টার্টার করার জন্য বলেছেন। তো এটা আমি সৌভাগ্য যে আমি তো মানে আপনাদের সামনে আসতে পারাটা এটাই সবচেয়ে বড় কথা। তো কনফেশন, এটার আবিধানিক অর্থ যদি আমরা বলি বা যদি খুঁজতে যাই, সেখানে পাওয়া যায় স্বীকারোক্তি। তো আমি আপনার এটা বিভিন্ন সোর্স থেকে জানার যেটুকু চেষ্টা করেছি, তাতে যে অরিজিন অফ কনফেশন ইজ দ্যাট, যে রোমান খ্রিস্টান ধর্মে রোমান ক্যাথলিকদের ওদের চার্চে গিয়ে বা গির্জায় গিয়ে ধর্মযাজক যিনি থাকতেন বা পাদ্রী যিনি থাকতেন, তার কাছে নিজের কোনো পাপ বা নিজের কোনো ত্রুটি বা দোষ এটা অকপটে স্বীকার করলে তাদের ভিতরে একটা বিশ্বাস ছিল যে এই স্বীকারের মাধ্যমে পাদ্রী বা ধর্মযাজক যিনি, তিনিও তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং তার ওই পাপটা মোচন হয়ে যায়। এবং এটাই কমন লতে পরে এসে ইত্যাদি ইত্যাদি এইভাবে চলে আসছে। তো ইন আওয়ার ল এখানে আপনার এই জিনিসটা পাবেন। একটা হলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 164, সেখানে হলো পাওয়ার টু রেকর্ড স্টেটমেন্ট অ্যান্ড কনফেশন। কিভাবে আরেকটা পাবেন আপনার মেনলি যেটা সেকশন 24 টু অনওয়ার্ড অফ দি এভিডেন্স অ্যাক্ট, সেখানে আপনার এই কনফেশনাল স্টেটমেন্টের কথা বলা আছে। তো 164 স্টেটমেন্ট অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটা ইন ওয়ান সেন্স দি মিনিস্ট্রিয়াল পাওয়ার, হাউ ইট ইজ টু বি রেকর্ডেড। কিন্তু কনফেশন, হোয়াট ইজ কনফেশন, এটার এক্সাক্ট ডেফিনেশন আমরা কিন্তু এই নাইদার ইন দি এভিডেন্স অ্যাক্ট নর ইন দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যদি আমার ভুল সেটা এইভাবে ডিফাইন করা নাই কোথাও। এখন এই কনফেশনটা হলো যে, এবং এটার উপরেই কিন্তু গবেষণা বা এটার উপরেই আপনার কেস লো, যেটা আস্তে 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 চর্চা করতে করতে বেরিয়ে আসছে ইনকালপেটরি, এক্সকালপেটরি। তো যেটা বলতে চাই এবং যেটা আমি যেটুকু আমার অল্প জ্ঞানে আমি যেটা বুঝি, সেটা হলো ইজ দি হোয়ার আই ডো এডমিট মাই গিল্ট, আমার দোষ যদি আমি স্বীকার করি। 5 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট আছে, আমি সেখানে সমস্ত ঘটনার বর্ণনা দিলাম, কিন্তু আমি কিছু করলাম না। দ্যাট ইজ নট কনফেশন, দ্যাট মে বি এন স্টেটমেন্ট, কিন্তু এটার কোনো মূল্য নাই। এটার মূল্য নাই এই জন্য যে এই স্টেটমেন্টটা একজন আসামির কাছ থেকে আসতেছে, সো ইট ক্যান নেভার বি ডিফাইন্ড এজ এ এভিডেন্স।
What is evidence? That is defined in section 3 of the Evidence Act. আবার যেখানে মেকার নিজেকে জড়ালো না, এটা ইউজ করা যাবে না, যেহেতু ইট ইজ নট কামিং ফ্রম দি মাউথ অফ এ উইটনেস। তাহলে ইট ইজ নট কনফেশন অ্যাজ বিকজ দি মেকার হ্যাজ নট ইমপ্লিকেটেড হিম দেয়ার, অ্যান্ড ইট ইজ নট এভিডেন্স অ্যাজ বিকজ ইট ইজ নট কামিং ফ্রম দ্য মাউথ অফ এ উইটনেস, রাদার ইট ইজ কামিং ফ্রম এ মাউথ অফ এ কো-অ্যাকিউজড। তো দ্যাট ইজ কনফেশন। এখন এই কনফেশন বা এই স্বীকারোক্তি, এটা এই দীর্ঘ আমাদের পথ পরিক্রমায়, যেমন আমাদের প্রবাবলি 1898 আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, আর 1872 হলো আমাদের এভিডেন্স অ্যাক্ট। এরপর থেকে এই যে 150 বছর বা দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের ইন অ্যাডজুডিকেশন অফ দি ক্রিমিনাল কেসেস, এটার যে মূল্যায়ন, এই মূল্যায়নটা আপনার এটা হলো যে কনফেশনাল স্টেটমেন্ট যদি কেউ করে, ইট মাস্ট বি ভলান্টারি অ্যান্ড ইট মাস্ট বি ট্রু। এই যে ভলান্টারি অ্যান্ড ট্রু, এটা যদি না হয় তাইলে আপনার কনফেশন হবে না। এখানে আমি একটু রেফার করতে চাই, সেটা হলো যে আপনার এই যে এটা একটা কেস হলো, আমি আজকে আমার একটু ভুল হয়ে গেছে, আমার যে ইয়েটা ডিস্ট্রিবিউট হয়েছে ওখানে নাই, আপনারা একটু লিখতে পারেন। 1978 ক্রিমিনাল ল জার্নাল 1251, 1251, 1978 ক্রিমিনাল ল জার্নাল পেজ 1251। সেখানে হোয়েদার পারফেক্টলি ভলান্টারি দেন হোয়েদার ট্রু অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, এটা আপনারা এই ডিসিশনটা পাবেন। এখানে দিস হ্যাজ বিন ডিফাইন্ড দেয়ার অ্যাজ সিনে কুয়া নন। আচ্ছা, তাহলে ফার্স্ট হলো ভলান্টারি কিনা, দেন কোশ্চেন অফ ইটস ট্রু অর ট্রাস্টওয়ার্দিনেস অ্যারাইজেস। If the first test is satisfied, I mean if it is voluntary, the court must, before acting upon the confession, reach to the finding that what is stated therein is true and reliable. Eta Shankaria versus State of Rajasthan, 1978 Criminal Law Journal 1251. তাইলে আপনার কনফেশনে মেনলি যেটা সেটা হলো যে whether it is voluntary or not, and then the question arises, তারপরে দেখা যাবে whether it is true or not. এখন এই যে ভলান্টারিনেসটা, এই ভলান্টারিনেসটা আপনার এই জন্যই সেকশন 24 ইজ দি সেফগার্ড। সেকশন 24 এভিডেন্স অ্যাক্ট স্পিক্স দ্যাট confession caused by inducement, confession caused by inducement, threat or promise when irrelevant in criminal proceeding. অর্থাৎ যদি এটা প্লিজ যদি এটা ইনডিউসমেন্ট হয়, যদি এটা থ্রেট করে হয় অথবা প্রমিস করে হয় যে আপনি কনফেশন করেন, আপনাকে মামলা থেকে শেষ করে মানে বাদ দিয়ে দেওয়া হবে, তাইলে বলছে যে কনফেশন মেড বাই অ্যান অ্যাকিউজড পারসন ইজ ইররেলিভেন্ট, নট রেলিভেন্ট, ইজ ইররেলিভেন্ট if the making of the confession appears to the court to have caused by any inducement, threat or promise, etc. etc. তো আমরা ডিসিশনের আগে আমার সিনিয়র জাস্টিস মালেক, আল্লাহ জান্নাত নসিব করুক, উনি যেটা বলতেন যে মূল আইনটা আমরা পড়ি না, এই মূল আইনটার ভিতরে কিন্তু আপনার আর ডিসিশন পরে। আমার মনে হয় যে এতদিনের পুরনো, এত আগে করা, তারপরেও আজকের এই প্রেক্ষাপটেও যদি আমরা চিন্তা করি, there is a safeguard both in the Evidence Act, in other laws also. তো যদি আপনার ভলান্টারিনেসটা দেখা যায় যে না, it is voluntary, then the question arises, then the second test will come যে whether it is true or not. কি এই ট্রুটা হলো, এক্সকিউজ মি, পানি আরো চেয়ার ট্রু হলো যে এটা সত্য। এখন ম্যাজিস্ট্রেট সাহেব বলে দিলেন যে এটা সত্য, এই সত্যটা কিন্তু আপনার চিরসত্য না। এই ট্রুটার ব্যাপারে আমি একটা ডিসিশন, আমি এটা খুব ভেরি সেলিব্রেটেড ডিসিশন, অ্যান্ড হিজ লর্ডশিপ লেট মিস্টার জাস্টিস বদরুল হায়দার চৌধুরী ওয়াজ দি অথর জাজ, অ্যান্ড ইট ইজ রিপোর্টেড, কেসটা হলো মিজাজুল ইসলাম ডাব্লু, রিপোর্টেড ইন 41 DLR 157 অ্যাপেলেট ডিভিশন, 41 DLR 41 DLR 157 appellate division.
ও আমি আরেকটা কথা বলিনি, একটু আমি ভুলে গেছি, সেটা হলো যে এই যে আপনার ভলান্টারিনেসটার ব্যাপারে যদি জোর করে, যেটা সেকশন 24 যে সেফগার্ডটা দিচ্ছে, এবং আর্টিকেল 35 সাব আর্টিকেল 4 অফ দি কনস্টিটিউশন, দি সুপ্রিম ল অফ দি কান্ট্রি, যে কোনো আসামিকে বাধ্য করা যাবে না তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। এখন এই কনফেশনটাকে যদিও আমাদের ডেফিনেশনটা ভুল হয়ে যায়, যে আমরা এটাকে বলি যে সাক্ষ্য, বাট ইট ইজ নট এভিডেন্স, ইট ইজ নেভার এন এভিডেন্স, বাট ইট ইজ এন স্ট্রং মেটেরিয়াল. It may be considered as a strong material against the maker, against the accused, but আমার এই মিস্টেকটা আমরা করবো না. It is never an evidence. Evidence is always given by the witness standing in the witness box on oath. আর কনফেশন আপনি নিজের বলেন আর co-accusedের বলেন, it is not given on oath. It is not given by an witness, and it is not verified by the cross examination. So আমরা যেন এই ভুলটা না করি যে ইট ইজ এন এভিডেন্স. নো, ইট ইজ নেভার এন এভিডেন্স. বাট সামটাইমস আমাদের চর্চার ভিতর দিয়ে, আমাদের ডিসিশনের ভিতর দিয়ে এখন যেটা আসছে যে মোর স্ট্রঙ্গার দেন এভিডেন্স. কিভাবে? যে সাক্ষ্য যেটা আছে, এভিডেন্স যেটা আছে, এটা যাচাই বাছাই করা যায়, কিন্তু কনফেশন যদি দেখা যায় যে ইট ইজ ভলান্টারি অ্যান্ড ইট ইজ ট্রু, আমাদের ইন দি মিন টাইম ইট হ্যাজ বিন সেটেলড that itself, or that material is enough for the conviction. That is enough for the conviction. Now এই যদি কোনো পুলিশ অফিসার জোর করে বা আপনার ইনজুরি করে, কোনো রকম হার্ট করে যদি কারোর থেকে কনফেশন আদায় করে, তার জন্য কিন্তু তার শাস্তির বিধান আছে, এবং সেটা আমাদের খুঁজতে হবে পেনাল কোডে। সেকশন 330-তে যান, 330-তে বলা আছে যে যদি কনফেশন আদায়ের জন্য কাউকে হার্ট করা হয়, ইনজুর করা হয়, সেক্ষেত্রে 7 ইয়ার্স পর্যন্ত শাস্তি দেওয়া যায় ওই পুলিশ অফিসারকে। আর সেকশন 331-এ বলছে যে যদি গ্রিভিয়াস হার্ট করে, তাইলে দেখেন লর্ড ম্যাকিউলে লং বিফোর 1872-তে যখন এই এভিডেন্স অ্যাক্ট করলো, বা এই পেনাল কোড 1860-তে যখন আপনার 1860 তো আমাদের পেনাল কোড, ইয়েস 1860-তে যখন পেনাল কোড করলো, আজ থেকে কত বছর আগে, যে ইন্ডো পাক সাবকন্টিনেন্টের জন্য কিন্তু আপনার এই আইনটা, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এটা কিন্তু ইংল্যান্ডের পেনাল কোড না। বাট ওই সময় চিন্তা করেছে যে জোর করে কোনো পুলিশ অফিসার যেন কারো থেকে স্বীকারোক্তি আদায় না করে, যদি আদায় করে তাহলে দণ্ডবিধির 330 ধারা তাকে 5 বছর সাজা দেওয়া যাবে, আর যদি গ্রিভিয়াস হার্ট করে তাহলে 331 ধারায় তাকে 7 বছর 10 বছর, আগে হলো 7 বছর 330 ধারায়, আর 331। কাজেই এটা তাদের খুশি হওয়ার কোনো কিছু নাই। আপনার ওই যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি পর্যন্ত নিয়ে কনফেশন আদায় করা, যদি আমাদের সেক্রেটারি সাহেবের মতো লয়ার হয় আর এইরকম যদি জনসমর্থন থাকে আর যদি লড়তে পারে কোর্টে, তাহলে দেখা গেল যে ওই 330, 331 দ্বারায় সাজা পর্যন্ত দেওয়া যাবে। কাজেই এগুলো যদি আমরা মেসেজ দিতে পারি, তা আমার মনে হয় যে এই প্রবণতাটা কমে যাবে। নাও লেট মি কাম, আমি যেটা বলছিলাম যে জাস্টিস বদরুল হায়দার চৌধুরী সাহেবের জাজমেন্টটা, আর আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আর সময়টা আমিই কম নেব, কারণ আমি উপকৃত হব যে আমাদের কি নোট স্পিচ এবং স্পিকার হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস হাসান আরিফ, ওনার বক্তৃতা, দ্যাট উইল বি মোর অ্যাট্রাক্টেবল, দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল, নো ডাউট, অ্যান্ড অল অফ আস উইল বি বেনিফিটেড বাই হিজ লর্ডশিপস কাইন্ড স্পিচ, অ্যান্ড লেট আস ওয়েট ফর দ্যাট। আমি এই বদরুল হায়দার চৌধুরী সাহেবের এই জাজমেন্টটা থেকে দেখাতে চাই কত সূক্ষ্মভাবে আমাদের সুপ্রিম কোর্ট একটা কনফেশনকে বিচার করেছে। এখানে এই মিজাজুল ইসলাম ডাবলুর যেসর বেঞ্চ থেকে, তখন হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ ছিল, সেই বেঞ্চ থেকে তার ফাঁসির অর্ডার হয়, এবং এই এপিলটা যখন অ্যাপেলেট ডিভিশনে আসে, জাস্টিস বদরুল হায়দার চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, MH was the bench, and author judge was Mr. Justice বদরুল হায়দার চৌধুরী। ওনার লেখনীতে হলো যে সেকশন প্রফেশনাল স্টেট runs professional state of appellant W runs counter to the prosecution case. কাউন্টার যদি কনফেশনাল স্টেটমেন্ট হয় তাইলে কি হবে, এবং এই কাউন্টারটুকু হিজ লর্ডশিপ ওনারা যেটুকু এটা বিচার করেছেন সেটা ছিল এইরকম, যে আমি একটু পড়ি, শুধু শেষ হয়ে যাবে। Yes, প্যারা 16, এই জাজমেন্টের প্যারা 16 পেজ 161-তে পাবেন। নেক্সট, ডাব্লু মেড এ কনফেশনাল স্টেটমেন্ট অন 26/12/80. He was arrested at about noon on the following day and produced before a magistrate. The significant aspect of the confessional statement is that
about the manner of occurrence, please attention, about the manner of occurrence, W stated in his that he along with Fitku and Shukur went to Nurul Islam house at about 1 a.m. and removed the bulb, whereupon Nurul Islam and his wife woke up, জেগে উঠলো। As to why light went off, বাতি ফিউজ হয়ে গেল কেন দেখার জন্য চাচা দরজা খুলে ফেলে ও তখন চাচি আমাকে বলে ডাবলু তুই এই কাজ করলি, এটা ছিল তার কনফেশন। আর প্রসিকিউশন কেস তার হাজব্যান্ড, ওই ডিসিজ ছিল ওই মহিলা, তার হাজব্যান্ড PW4 সাক্ষী দিল কি, অ্যান্ড হোয়াট ওয়াজ দি প্রসিকিউশন কেস সেটা দেখেন। সেটা হলো দি কনফেশনাল স্টেটমেন্ট রানস কাউন্টার টু দি প্রসিকিউশন কেস বিকজ PW4 saw two persons when he opened the door and he was under the impression that they and asked them, "Kire babu, tora ekhane ki korchis?" Then and there, once one of the persons dealt a dagger blow on his chest, and when he retraced his steps in, his assailant pushed him down on the floor. He stated that there was a light in the room. আর ওখানে বলছে বাতি ফিউজ, আর এখানে বলছে there was a light. সাক্ষী বলতেছে PW4 ওই মহিলার হাজব্যান্ড, there was a light in the room and he tussled with the assailant and shouted that he was being killed. At this time, when his wife coming to his rescue, the other man dealt her a sora blow. দুইজনের সাথে দস্তাদস্তি করতে থাকে। This was the difference in between the confessional case, prosecution case, I mean PW4 তার জন্য is counter to the prosecution case and it cannot be believed at all and the appeal was allowed, accused was acquitted. এখন আমরা যদি বলি যে একটা কনফেশন আছে দ্যাট ইজ এনাফ, নো, এই যে এইটুকু ডিফারেন্স। এখন আমি আমার নিজের বলি শরীয়তপুর করতাম, তো এক ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেল যে কো-অ্যাকিউজডের বেইলের জন্য মূল রেকর্ডটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সেশন জাজ সাহেব কল ফর করে নিয়েছেন। এর মধ্যে একজন আসামি আসছে কনফেশন রেকর্ড করার জন্য, ম্যাজিস্ট্রেট সাহেব উইদাউট আস্কিং, আর হি ক্যানট আস্ক বিকজ দি রেকর্ড ইজ লাইং উইথ দি লার্নেড সেশন জাজ ফর হিয়ারিং অফ এ স্টেটমেন্ট রেকর্ড করে ফেললো। এবং সেই কনফেশন আমি যখন সেশন কোর্টে ম্যাজিস্ট্রেট সাহেবকে জেরা করতেছি তখন আমি বললাম যে অ্যাডমিটেডলি অর ইট ইজ ফ্যাক্ট দ্যাট অন দ্যাট পার্টিকুলার ডে দি রেকর্ড ওয়াজ নট ইন ইউর কোর্ট, দ্যাট ওয়াজ লাইং উইথ দি স্টেটমেন্ট রেকর্ড করলেন যে হ্যাঁ। তাইলে আপনি কি করে বললেন যে এটা সত্য? উনি কোনো কথা বলেন না। আমি সাজেশন দিলাম যে তাইলে আইও সাহেব ইনভেস্টিগেট সিডিতে কিন্তু এজাহারের কপি থাকে, ডে টু ডে ইনভেস্টিগেশনের প্রগ্রেস কি সেটা থাকে। তো আমি তাকে সাজেশন দিলাম যে আপনি সিডি দেখে তারপরে আপনি স্যাটিসফাই হয়েছেন যে হিজ স্টেটমেন্ট ইজ ট্রু, বলে যে হ্যাঁ। আমার মাজদা লাভ হলো যেটা, এটা আমি আমার জুনিয়র বন্ধুদের বলবো, সিনিয়র যারা আছেন, আমার কলিগ যারা আছেন তাদেরকে বলার দুঃসাহস আমি রাখি না, যে জেরাটা এই যে করলাম যে আপনি সিডি দেখে বলেছেন, অর্থাৎ সিডি দেখার অর্থ হলো ইনভেস্টিগেটিং অফিসার ওয়াজ দেয়ার, ইনভেস্টিগেটিং অফিসার ওয়াজ দেয়ার, হি ওয়াজ নট আস্কড টু অ্যাপিয়ার বিফোর দি ম্যাজিস্ট্রেট উইথ দি সিডি উইথ দি কেস ডায়েরি। তাইলে আমার কাজ যেটা হলো সেটা হলো যে কনফেশন এটা উইদাউট এক্সামিনিং দি রেকর্ড আপনি কেস ডায়েরি দেখে আপনি বললেন, তার মানে হলো যে এই কনফেশনটাকে ডিসম্যান্টেল করার জন্য ওই যে সিডি নিয়ে আসাটা ইনভেস্টিগেটিং অফিসারের দ্যাট ইজ না। আমি আমাদের হাইকোর্টে কিছু প্রতিবন্ধকতা বা কিছু লিমিটেশন আছে, সেটা হলো যে এই জেরাগুলো যদি আপনার অরিজিনাল কোর্টে ট্রায়ালের সময় না হয়, কারণ আমরা তো এখানে আপিল পাই, আমরা এখানে বেইলের জন্য আসি, সেখানে এই কনফেশনাল স্টেটমেন্টটা আপনাকে ডিসম্যান্টেল করার জন্য ফ্রম দি ক্রস এক্সামিনেশন এবং আপনার আইওর এটা যদি এইভাবে বের হয়ে আসে, দেন উই গেট, পার্টিকুলারলি আমরা যারা ডিফেন্স প্র্যাকটিস করি আমাদের জন্য ইজি হয়, আমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারি। তো দিস ইজ অলমোস্ট অল। এখন আরও অনেক কিছু ছিল, এটা সময় কম, আরেকদিন যদি সুযোগ হয় বলবো। তো দিস দি ভলান্টারি অ্যান্ড ট্রু, যে এই যে হোয়েদার ইট ইজ ট্রুটা প্রসিকিউশন কেসটা কি ওটা দেখে আপনাকে এটা মিলাতে হবে।
তো দিস ইজ অলমোস্ট রিগার্ডিং দি কনফেশনাল স্টেটমেন্ট। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো যে সেকশন 30টা আমাদের দেখতে হবে, কারণ কনফেশন দুটা, একটা হলো মেকার হিমসেলফ যিনি করেন, আর আরেকটা হলো সেকশন 30, দ্যাট ইজ কনফেশনাল স্টেটমেন্ট অফ কো অ্যাকিউজড। এক্সকিউজ মি। It is very important, as because co-accuser confession has been defined in section 30. আমরা একটা কথা আমার অনেক যারা ছোটো ভাই তাদের সাথে আমি অনেক সময় রাগও করি যে এটা হবে না স্যার, বিকজ এটার কোনো করবোরেশন নাই। এই কথাটা আমরা যেন না বলি, কারণ করবোরেশন কিসের? করবোরেশন আপনার একটা এভিডেন্স আছে, অকিউলার এভিডেন্স, ওইটার করবোরেশন হতে পারে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়া। একটা ডকুমেন্টারি এভিডেন্স আছে, ওইটার করবোরেশন হতে পারে আপনার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য কোনো কিছু দিয়া। বাট যেহেতু কনফেশন কখনো এভিডেন্স, কো-অ্যাকিউজডের কনফেশনকে আমরা যদি এই কথা বলি যে না এটার কোনো করবোরেশন নাই, নো, আমরা এই ভুলটা করবো না। যদি করবেন সেটা হলো যে করবোরেশন নো, কো-অ্যাকিউজডের কনফেশনের উপরে আমি একটা জিনিস মিস্টার জাস্টিস রুহুল কুদ্দুস সাহেব ওনার একদিন বললাম যে আমার জানা মতে আজ পর্যন্ত কোনো আইনের যদি ডিসিশন দিতে হয় তাইলে সেটা কেস টু কেস, ফ্যাক্ট টু ফ্যাক্ট ভেরি করতে পারে, যার জন্য মে অর মে নট বি অ্যাপ্লিকেবল। বাট সেকশন 30 যে সেকশন, অর ইট ইজ দি কো-অ্যাকিউজ কনফেশন, যেটা সেটেলড, এবং এটা এই পর্যন্ত সেটেলড হয়ে গেছে, এটা চিরদিন সেটেল থাকবে। সেটা হলো কি যে এটার ইউজটা কতটুকু। আপনি আইনটা পড়ে দেখেন, সেখানে বলছে ইট মে বি টেকেন ইনটু কনসিডারেশন। আমি একটু পড়ি, একটা মিনিট পড়ি একটু। সেকশন 30টা দেখেন, when more persons than one are being tried jointly for the same offense, and a confession made by one of such persons affecting himself and some other such person is proved, the court may take into consideration such confession as against such other person, as against যিনি করলেন তার বিরুদ্ধেও, আর যাদের বিরুদ্ধে বললেন তাদের বিরুদ্ধেও। এখন এই কো-অ্যাকিউজডের কনফেশনের উপরে সেকশন 30-র উপরে আমাদের সাবকন্টিনেন্টে ফার্স্ট কেস আমি যেটা ফলো করি বা আমি যেটা আমার লেখাপড়ায় পেয়েছি সেটা হলো ভুবনী সাহু। এটা প্রিভি কাউন্সিল লং বিফোর ভুবনী সাহুস কেস। আর আমাদের জুরিসডিকশনে আমি যেটা নোট দিয়েছি 27 DLR পেজ 29 লুথর নার্স কেস। আচ্ছা, পাকিস্তান জুরিসডিকশনে আপনি পাবেন 12 BLR জয়গুন বিবিস কেস, জয়গুন বিবিস, এবং আরেকটা আছে হলো আপনার এই যে জয়গুন বিবি। আর ইন্ডিয়ান জুরিসডিকশনে পাবেন আপনি কাশ্মীর আসিং। তো আমার ইট উইল বি ইয়াং ফ্রেন্ডস যে আপনারা এই ডিসিশনটা, এই 27 DLR 29, এটা আপনারা রাত্রি 10টার পরে সবাইকে বিদায় করে দিয়ে, এবং আমি উই আর প্রাউড অফ আওয়ার সুপ্রিম কোর্ট পার্টিকুলারলি, যে আমার ইন্ডিয়া পাকিস্তানে যাওয়ার দরকার নাই। দিস মাই জাজমেন্ট, ইট ইজ অথর জাজ ইজ দি জাস্টিস আবদুল্লাহ জাবির, বেঁচে নেই, আল্লাহ জান্নাত নসিব করুক, মুনসেফ থেকে অ্যাপালেট ডিভিশনের জজ ওই সময়ে, এবং হি ইজ দি অথর জাজ। এর প্রত্যেকটা ওয়ার্ড, হি ডিড নট রিপিট এনি ওয়ার্ড অর এনি সেন্টেন্স, কোনো কিছু বাদ যায়নি তাই বলে। এবং এখানে এই লুৎফুন নাহারস কেসে যেটা আসছে সেটা হলো যে এটা পড়ার পরে আপনার সেকশন 30 জানার জন্য কোনো সিনিয়রের কাছে আর যাওয়া দরকার নাই। এখানে কি বলছে সেটা হলো যে, আরে প্লিজ কথা বলি কে, এখানে মোবাইলে কথা বলার সময় নাকি? Confession of a co-accused not evidence of the Evidence Act. যে such confession can only lend assurance to other evidence. This is the exact point which I am searching. The confession of 30 is never an evidence does not arise. তাহলে এটা কি? এটা হলো আপনার এই যে প্যারা 13, sorry, প্যারা 2, to lend assurance to it will my, যে আপনারা এই জাজমেন্টটা পড়বেন। এবং একটা যেহেতু মাই লর্ড এখানে আছেন, সেটা হলো যে এই লুৎফুন নাহারের হলো আগে
চ্যাপ্টার 18-এ আপনার 302 কেসে ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু সাক্ষী হতো। সাক্ষী হওয়ার পরে যদি দেখতো যে না এটা দায়রায় সুপর্দ, সেশনে যেত। কিন্তু চ্যাপ্টার 18 আপনার আমাদের ল রিফর্মস অর্ডিন্যান্সের পরে ওটা উঠে গেছে। এখন আমরা 265C, আর যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হয় তাহলে 241A ডিসচার্জের যে আমরা প্রেয়ার দেই। অ্যান্ড দিস ওয়াজ এ ডিসচার্জ প্রেয়ার বাই লুৎফর নাহার। এবং সেখানে আপনার ট্রায়াল কোর্ট রিজেক্ট করলো, হাইকোর্ট ডিভিশন রিজেক্ট করলো, অ্যাপালেট ডিভিশন জাস্টিস আব্দুল্লাহ জাবির অ্যান্ড আদার অনারেবল জাজেস ওনারা বললেন যে নো, যেই মেটেরিয়াল ফর কনভিকশন ছিল কো অ্যাকিউজডের কনফেশন, আরেকটা মেটেরিয়াল ছিল যে একজন সুইপারকে দিয়ে তাদের বাসার ওই হাজবেন্ডের ভাগনা এবং ভাগ্নি অথবা ভাস্তা এবং ভাস্তি এই দুজনকে মার্ডার করিয়েছিল। সেখানে বলে যে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, 2,000 টাকা দিয়েছে। ওই 2,000 টাকা ওই সুইপারের বাসা থেকে আপনার রিকভার হয়েছিল। কিন্তু হিজ লর্ডশিপ ভিউ ওয়াজ দ্যাট যে ওই টাকার মধ্যে তো লেখা নাই যে এটা যে লুৎফর নাহারের দেওয়া টাকা অথবা কি। কাজী অ্যান্ড শি ওয়াজ ডিসচার্জড বলেছে চাইলে যায় আলটিমেটলি এই মেটেরিয়ালস দিয়ে আপনার তার শাস্তি হওয়ার সম্ভাবনা নাই। এখন আমরা যদি বলি যে না, দেয়ার ইজ এ প্রাইমা ফেসি কেস, দেয়ার ইজ এফআইআর ফলোড বাই চার্জশিট ফলোড বাই চার্জের পরে আপনার এই যে দেখেন দেয়ার ইজ দি মেটেরিয়ালস, সো হোয়াই ইউল বি ডিসচার্জ, ইউ মাস্ট ফেস ট্রায়াল, আপনি খালাস হবেন। নো, আমি ডিফার করি। আর যে যদি রুল অফ ল হয়, যদি আইনের বিচার করতে হয়, আমি দাবি রাখবো এটা বারের থেকে, আমি দাবি রাখবো এটা আমাদের পার্টিকুলারলি ডিফেন্স আমরা যারা করি অনারেবল জাজ সাহেবদের কাছে, কোর্টের কাছে, যে না 265C অ্যান্ড 241A অপ্রাসঙ্গিক, এটা 164-এর ব্যাপার না। তারপরে আমি একটু লোভ সামলাতে পারলাম না যে ইট ইজ টু বি কনসিডার্ড ভেরি ভেরি কশাসলি, যে আপনার সিকিউর করার মতো যদি এনাফ মেটেরিয়াল সেখানে থাকে, অনলি দেন হি ক্যান বি ট্রায়াল, আদারওয়াইজ নট। কাজে এই জাজমেন্ট 164-এর ব্যাপারে সময় কি বেশি হলো? আচ্ছা, হ্যাঁ, শেষ করি। 164-এর ব্যাপারে আমি আরেকটা ডিসিশন দেই, সেটা হলো যে আপনার রিফ্লেকশনের আপনার আইনে কোথাও নাই। আর যদি আমার ভুল না হয় আপনি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে পাবেন, আপনি এভিডেন্স একটা ডিসিশন কাজল না হ্যাঁ, এই যে সেটা হলো, প্লিজ একটু নোট, আমার ওখানে নোটে দেওয়া ছিল ল জার্নাল 781, এই যে 4 recording of confession after giving accused 3.5 hours time, no suggestion to magistrate that there was any police torture, fact that accused was not given 24 hours time. যেহেতু টাইমটা বলা নাই, কাজে রিফ্লেকশনের কতক্ষণ সময় দিতে হবে এটা কেস টু কেস, একিউজ টু একিউজ, এটা কিন্তু ভেরি করতে পারে। তো এখানে লার্নেড ডিফেন্স কাউন্সিলের ছিল, আর্গুমেন্ট ছিল যে না, এখানে 24 আওয়ার্স টাইম দেওয়া হয়নি, বা and their exact view is that যে no 3 hours time, এই কিন্তু 3 ঘন্টা। আমাদের কিন্তু এখন ফর্মে 3 ঘন্টা চলে আসছে। আমরা কিন্তু এখন যে কোনো কনফেশন পাবো যে সেখানে 3 hours টাইম ওয়াজ গিভেন। এখন এই 3 hours টাইম এটা কিন্তু ইজ দি প্রোডাক্ট অফ দি কেস ল। 4 hours টাইম ডাজ দ্যাট মেক কনফেশন ইনভলান্টারি, তাই বলে এটাকে ইনভলান্টারি বলা যাবে না। তো মাই ফ্রেন্ডস, মাই কলিগস, His Lordship, my judge, and Honorable President, কি বলবো আমি, বারের সভাপতি, আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ এবং আজকে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা। আমি অত্যন্ত আমার সৌভাগ্য যে আমি তাকে এই ডায়াস থেকে আমি তাকে অভিনন্দন জানাতে পারলাম। তো এরপরে লেট আস ওয়েট ফর দি ওয়ার্ডি স্পিচ অফ হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস আরিফ। আর আমরা যেটা আমি অন্তত আইনের ছাত্র হিসাবে বলবো সেটা হলো যে নারায়ণগঞ্জের কনফেশন আর দেখতে চাই না। আমি সেদিন একটা কোর্টে বলেছি যে মিস্টার শাহজাহান এখন তো ট্রেন্ড হয়ে গেছে যে রিমান্ডে নেওয়ার কনফেশন। এজাহারে বলছে 1 নম্বর আসামি বুকে ছুরি মারছে, সে আসামি কেন রিমান্ডে যাবে? কারণ রিমান্ডে যায়, আমরা রিমান্ডের ব্যাপারটা আমরা যেটা দেখেছি, এবং আমাদের কত সুন্দর ডিসিশন জাস্টিস হামিদুল হক সাহেবের 55 ডিএলআর
ম্যাডাম সালমা মাসুদ ব্লাস্টের মামলায় এর চেয়ে তো সেফগার্ড আর কিছু নাই, বাট ইজ ইট ফলোড? এখন আপনার খুনের মামলায় 1 নম্বর আসামি বুকে ছোড়া মারছে খুনের বেলা, আপনি এভিডেন্স কালেক্ট করেন, না করে আপনি রিমান্ডে নিয়ে কনফেশন করান। কিন্তু বি ওয়ার, যদি আমি দোয়া করি আমার সামনে যারা আছে, বিশেষ করে আমার ইয়াং বন্ধুরা, আপনারা আবার সালাম খান হন, আবার আপনারা খন্দকার মাহবুব হোসেন হন, আবার আপনারা মানে জাস্টিস মালেক হন, আপনাদের যাবে যে না, এই যে রিমান্ডে নিয়ে কনফেশন, এই কনফেশনকে আমরা উড়িয়ে দেবো যদি এটা আইনানুগভাবে না হয়। কাজেই মাই লাভ, মাই এফেকশন, মাই সালাম টু ইউ অল। নেক্সট টাইম ইফ আই গেট এনাফ টাইম, এবং এই করোনাকালীন সবার জন্য সবাই দোয়া করি। ধন্যবাদ জনাব এস এম শাহজাহান। আই এম নট টেকিং এনি